শুভ সময়। এই মুহূর্তে দেশ এবং প্রবাস থেকে যারা আজকের এই লাইভটি দেখছেন তাদের সকলকে স্বাগত এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। জুলাই চেতনা বনাম জুলাই নিয়ে ব্যবসা। 2024-এর জুলাই বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে এক অনন্য মাস। পহেলা জুলাই থেকে কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল তা 5ই আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে চূড়ান্ত রূপ লাভ করে। কোটা সংস্কার আন্দোলন ছিল আসলে একটি উপলক্ষ মাত্র। এই দাবির সাথে যুক্ত হয়েছিল সাধারণ মানুষের অধিকার, গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠার প্রত্যয়। তাই কোটা আন্দোলন ধাপে ধাপে মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে রূপ নেয়। এই আন্দোলনের সাথে যুক্ত হন বিভিন্ন শ্রেণী পেশার আপামর জনগণ। আন্দোলন কেবল কিছু পাবলিক বিশ্ববিদ্যালয় তরুণের সরকারি চাকরিতে বৈষম্য মুক্তির দাবিতে আন্দোলন ছিল না। এই আন্দোলন ছিল বাংলাদেশের মানুষের অধিকার ও বৈষম্য মুক্তির। এই আন্দোলন সফল হয়েছিল যখন মা বোনেরা ঘর ছেড়ে রাস্তায় নেমেছিল। আন্দোলন পূর্ণতা পেয়েছিল যখন বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, এমনকি স্কুলের শিশু কিশোর এবং তরুণরা বুক চিতিয়ে গুলির সামনে দাঁড়িয়েছিল। এই গণ অভ্যুত্থান সফল হয়েছিল যখন আপামর জনতা রাজপথে এসে প্রতিবাদে মুখর হয়েছিল। এই বিজয় তখনই অর্জিত হয়েছিল যখন বাংলাদেশের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর সদস্যরা সাধারণ জনগণের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছিল। জুলাই থেকে কোটা আন্দোলন শুরু হলেও এই আন্দোলনের বীজ রোপিত হয়েছিল বহু আগে। যখন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করা হয়েছিল তখনই এই আন্দোলনের সূচনা করেছিলেন তৎকালীন বিএনপির চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়া। 2014-এর বিনা ভোটের নির্বাচন, 2018-র রাতের ভোট এবং 2024 সালের আমিডামি নির্বাচন এই আন্দোলনের প্রেক্ষাপট তৈরি করেছিল। বেগম জিয়াকে গ্রেপ্তার, লাখো রাজনৈতিক নেতাকর্মী গ্রেপ্তার ও নির্যাতন এই আন্দোলনের ভিত্তি তৈরি করেছিল। অবশেষে হয়েছিল গণবিস্ফোরণ। কিন্তু জুলাই আন্দোলনের পরপরই দেখা গেল বিশেষ গোষ্ঠী এই আন্দোলনকে বিজয়কে নিজেদের পকেটে ভর্তি করে ফেললেন। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুষ্টিমেয় কিছু শিক্ষার্থী জুলাইয়ের সর্বস্তরের মানুষের আন্দোলনকে নিজস্ব সম্পত্তি বানিয়ে ফেলার চেষ্টা করলেন। আর এই অনাকাঙ্ক্ষিত উদ্যোগের মূল ষড়যন্ত্রকারী ডক্টর ইউনূস। বাংলাদেশের জনগণের 15 বছরের আন্দোলন, সংগ্রাম, ত্যাগ এবং আত্মাহুতি আমলে না নিয়েই ডক্টর ইউনূস পুরো আন্দোলনের ফসল একটি নির্দিষ্ট বিশেষ গোষ্ঠীর হাতে তুলে দেয়। 2024 সালের 8 আগস্ট প্যারিস থেকে দেশে ফিরে তিনি ছাত্রদের নিয়োগকর্তা হিসেবে ঘোষণা করেছিলেন। এর মাধ্যমে জনগণের বিজয় ছিনতাই করা হলো। ইউনূস কতিপয় ছাত্রনেতাদের নিয়ে মেতে থাকতেন, তাদের সামনে নিজের স্বার্থ উদ্ধার করতেন। কেউ ইউনূসের সমালোচনা করলে ছাত্রদের লেলিয়ে দিতেন। এভাবেই জুলাই আন্দোলন পরিচিত মুখ কয়েকজনকে নিয়ে তিনি একটি সিন্ডিকেট গড়ে তোলেন। এখানেই পথ হারায় জুলাইয়ের বিজয়ের। ডক্টর ইউনূসের পরিকল্পিত ষড়যন্ত্রে জুলাই আন্দোলনের স্বপ্নগুলো বিবর্ণ হতে থাকে। জুলাই আন্দোলনের অকুতভয় রাজপথের সৈনিকদের দূরে ঠেলে দেওয়া হয়। আস্তে আস্তে জুলাইয়ের আকাঙ্ক্ষা মৃত্যু হয়। ইউনূস জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া 3 জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন। লক্ষণীয়, 3 জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। প্রথমত ছাত্রদের উপদেষ্টা করার সিদ্ধান্তটাই ছিল মারাত্মক ভুল। শিক্ষার্থীরা আন্দোলনকে কেন্দ্র করে দেশকে গণতান্ত্রিক পথে ফিরিয়ে আনার পথ উন্মুক্ত করেছে। কিন্তু তাই বলে তাদের উপদেষ্টা করতে হবে কেন? ইউনূস যদি দায়িত্বশীল অভিভাবক হতেন তাহলে তিনি শিক্ষার্থীদের বলতেন, তোমরা আমাদের গর্ব, আমাদের অহংকার। এখন তোমরা শিক্ষাঙ্গনে ফিরে যাও, তোমাদের শিক্ষা জীবন শেষ করো, দেশ গঠনের জন্য নিজেদের প্রস্তুত করো। কিন্তু ইউনূস দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকার জন্য শিক্ষার্থীদের ব্যবহার করলেন। শিক্ষা জীবন অসমাপ্ত রেখেই তাদের মন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা বানিয়ে দিলেন। জুলাইয়ের সর্বনাশের শুরু হলো এভাবেই। আরও দুর্ভাগ্যজনক ঘটনা হলো যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 3 জন উপদেষ্টা নিয়োগ করে ইউনূস জুলাই আন্দোলনের তাৎপর্য নষ্ট করলেন। আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অবদান, ঢাকার বাইরের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর অবদান রীতিমতো অস্বীকার করা হলো। লাখো তরুণের ত্যাগকে অস্বীকার করা হলো। জুলাই আন্দোলনের বিজয় একটি ক্ষুদ্র গোষ্ঠীর কাছে বিক্রি হয়ে গেল। এই শিক্ষার্থীরা ক্ষমতার মজা পেল বটে, দায়িত্ব বুঝল না। অচিরেই তা বিপদগামী হয়ে গেল। ক্ষমতায় গিয়ে তারা শুধু এটাই বুঝতে পারল যে টাকা বানানো অনেক সহজ। বয়স শুরু হলো জুলাই নিয়ে ব্যবসা।
শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেরিয়ে শিক্ষার্থীরা যে যার মতো টাকার নেশায় উন্মুক্ত হয়ে উঠল। তারা সচিবালয়ে গিয়ে বদলি বাণিজ্য শুরু করলো, লেখাপড়ার বদলে টেন্ডার বাণিজ্য, মনোনিবেশ করলেন অনেকে। কেউ আবার শুরু করলেন চাঁদাবাজি, মামলা বাণিজ্য। ব্যবসায়ী থেকে শুরু করে পুলিশ, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক সবাইকে হত্যা মামলায় আসামি করার ভয় দেখিয়ে শুরু হলো চাঁদাবাজির মহোৎসব। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে শিক্ষার্থীদের কেউ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে গিয়ে মপ করলো মোটা অঙ্কের অর্থ আদায়ের জন্য। দেশে শুরু হলো এক নৈরাজ্যকর পরিস্থিতি। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার এবং জামাত শিক্ষার্থীদের এইসব অগ্রহণযোগ্য কর্মকাণ্ডে প্রশ্রয় দিয়েছিল তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের জন্য। আজ এই কথাগুলি অনেকের কাছে হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু এটাই বাস্তবতা, এটাই সত্যি। ইউনূসের এজেন্ডা ছিল নিজের আখের গোছানো। তিনি নিজের করা মওকুফ করালেন, নিজের কর মওকুফ করালেন, মামলা প্রত্যাহার করলেন, বিশ্ববিদ্যালয় রিক্রুটিং এজেন্সি, ডিজিটাল ওয়ালেটের লাইসেন্স দিলেন, রাষ্ট্রীয় অর্থের অপচয় করে নিজের জনসংযোগের জন্য বিদেশ সফরের উৎসব করলেন। জাতির বিবেক ছাত্র সমাজ তখন শর্টকাটে বড়লোক খবর নেশায় বুঁদ। গোটা বিষয়টি অনেকটাই সিনেমার গল্পের মতো। প্রহরীদের নেশায় ডুবিয়ে যেমন ডাকাতি করা হয়, তেমনি শিক্ষার্থীদের লুটপাটের দরজা খুলে দিয়ে ইউনূস এবং তার উপদেষ্টারা শুরু করলেন দেশ লুট। দেশ গঠনের বদলে কতিপয় মানুষের দুর্নীতির প্রতিযোগিতা শুরু হলো। পথ হারালো একটি সম্ভাবনাময় প্রজন্ম। ইউনূস শুধু দেশের ক্ষতি করেননি, একটা জেনারেশন ধ্বংস করেছেন। শিক্ষার্থীদের বিপথে পরিচালিত করতে এবং ক্ষমতায় চিরস্থায়ী করতে ইউনূস গুটি কয়েক শিক্ষার্থীদের বিপথে পরিচালিত করে গঠন করলেন এনসিপি। এটি ছিল আসলে কিংস পার্টি। এই কিংস পার্টি এবং জামাত মিলে ডক্টর ইউনূসকে সামনে রেখে চলে জুলাই চেতনা ধ্বংসের চূড়ান্ত আয়োজন। ইউনূসের এই দেশ বিন্যাসী অপকর্মের যারাই প্রতিবাদ করত তাদেরই হয় মবের ভয় দেখানো হতো অথবা জেলে পাঠিয়ে দেওয়া হতো। জামাত তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের জন্য এই নৈরাজ্যের উৎসবের অংশীদার হয়। তাদের লক্ষ্য ছিল মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করা, নেপথ্য থেকে রাষ্ট্র ক্ষমতা দখল করা। এই কারণেই শিক্ষার্থীদের সামনে রেখে তাদের এইসব কর্মকাণ্ড সমর্থন দিয়ে জামাত সারা দেশের মুক্তিযুদ্ধের সব ধরনের স্থাপনা ভাঙচুর শুরু করে। প্রশাসন সহ সরকারের সব প্রতিষ্ঠানে নিজেদের লোকদের ঢোকায়। এভাবেই অন্তর্বর্তী সরকারকে সামনে রেখে জামাত আসলে দেশ দখলের চেষ্টা করেছিল। সঙ্গত কারণেই জামাত এবং এনসিপি নির্বাচনে বিরোধিতা করেছিল। এই রাজনৈতিক কূটকৌশলের কারণে জুলাই আন্দোলনের প্রকৃত উদ্দেশ্য পথ হারায়। ইউনূসের 1.5 বছরে জুলাই আন্দোলনের প্রকৃত নিহতের সংখ্যা পর্যন্ত নির্ধারণ করা হয়নি। অনেকে জীবিত মানুষকে জুলাই শহীদের তালিকায় অন্তর্ভুক্ত করে গোটা বিষয়টিকে খেলো করে ফেলা হয়। জুলাই আহতদের চিকিৎসা নিয়েও চলে তেলে সমাপ্তি কারবার। অন্য কারণে অসুস্থদের জুলাই আহত হিসেবে দেখিয়ে তাদের ভাতা দেওয়ার খবরও গণমাধ্যমে প্রকাশিত হয়। এইসব দুর্নীতি আর অনিয়মের কারণে জনগণের মধ্যে জুলাইয়ের আবেগ কমতে থাকে। আর জুলাই যোদ্ধা নামে কতিপয় ইউনূস ঘনিষ্ঠ যেন হঠাৎ করে আলাউদ্দিনের চেয়ার পেয়ে যান। তাদের রাতারাতি বিত্তবান হয়ে ওঠা সকলের কাছে দৃষ্টিকটু হয়ে ওঠে। যারা কদিন আগেও টিউশনি করে চলতো তারা হঠাৎ সকলের কাছে ধনকুবের হয়ে যায়। মেসে থাকা তরুণ গুলশান বাড়িধারার বিলাসবহুল ফ্ল্যাটের মালিক হন। পায়ে হেঁটে ঘুরে বেড়ানো শিক্ষার্থী প্রাডো গাড়িতে চড়ে ঘুরে বেড়ান। হঠাৎ এই বৃত্তের উৎকট রূপ দেখে সাধারণ মানুষ ক্ষুব্ধ এবং বিরক্ত হন। 5ই আগস্টের পর একটি নব্য গোষ্ঠীর জন্ম হয়, যাদের একমাত্র উপার্জনের পথ হলো জুলাই চেতনা বিক্রি করা। জুলাই চেতনার ব্যবসা করে নতুন একটি লুটেরা শ্রেণী তৈরি হয়েছে দেশে, যারা নব্য ফ্যাসিবাদ হিসেবেই পরিচিতি পেয়েছে। আমরা চাই বর্তমান ক্ষমতাসীন বিএনপি সরকার জুলাইয়ের চেতনাকে ধারণ করুক এবং বাংলাদেশের আপাময় সাধারণ মানুষ যারা জুলাইয়ের চেতনাকে সামনে রেখে হৃদয়ে ধারণ করে রাজপথে নেমেছিল তাদের সেই চেতনা বাস্তবায়ন হোক। আর যারা জুলাইয়ের চেতনাকে ব্যবসা হিসেবে বেছে নিয়েছেন বা জুলাইয়ের চেতনাকে সামনে রেখে ব্যবসা করছেন তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম আইনের প্রয়োগ করা হোক। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, লাইভটি শেয়ার করবেন।